ডিয়ার স্টুডেন্ট, আমরা আজকে ইন্টিগ্রেশনের এমন কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলিউশন করবো ইনশাল্লাহ, যে অঙ্কগুলোতে সচরাচর হচ্ছে স্টুডেন্টগুলো করতে যে ম্যাক্সিমামই প্রবলেমে পড়ে যায় যে কোনটা ধরে নিতে হবে। দ্যাট মিনস আমরা ধরে নেওয়ার অঙ্কগুলো করবো ইনশাল্লাহ। ধরে নেওয়া বলতে ইন্টিগ্রেশনে বেশ কিছু অঙ্ক আছে যেগুলো করার জন্য ডিফারেন্সিয়েশনের সহযোগিতা নিতে হয়। অর্থাৎ ইন্টিগ্রেশনের যে ফাংশনটা দেওয়া থাকে সেই ফাংশনের ভেতরে কোন একটা অংশ ধরে নিতে হয়, ওই ধরে নেওয়া অংশকে আবার ডিফারেন্সিয়েশন করতে হয়, ডিফারেন্সিয়েশন করে তারপর ইন্টিগ্রেশনটা কমপ্লিট করতে হয়। তো এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে স্টুডেন্টগুলো প্রবলেমের মধ্যে পড়ে যে অ্যাকচুয়ালি কোনটা ধরে নিতে হবে। তো সেই প্রবলেমগুলো সলিউশন করার জন্য আজকে বেশ কিছু সিস্টেম দেখাবো আমি ইনশাল্লাহ। যেই সিস্টেমগুলো জানলে ইনশাল্লাহ আশা করা যায় যে এগুলো আমরা ধরে নেওয়ার যে অঙ্কগুলো আছে, যে কোনো অঙ্কগুলো আমরা খুব সহজে সলিউশন করে ফেলবো। তো ব্যাপারটাকে ক্লিয়ার করার জন্য জাস্ট একটা এক্সাম্পল হিসেবে একটা অঙ্ক করি। e to the power tan inverse x by 1 plus x is equal to dx, এর মধ্যে করে একটা অঙ্ক আছে। এই অঙ্কটাতে আমি যদি অনেকগুলো অঙ্ক লিখে রাখছি এখানে, এই অঙ্কগুলো আমরা আজকে কমপ্লিট করবো, বাট এক্সাম্পল হিসেবে অঙ্ক করাবো না, জাস্ট একটু বোঝাবো যে এই অঙ্কটার ক্ষেত্রে একটা ফাংশন, মানে আমরা তো জানি যে f of x into dx, এটা হলো ইন্টিগ্রেশনের মেইন ফর্মুলা। তাহলে দেখো যে এটা হলো একটা কিন্তু ফাংশন, এই ফাংশনের যে কোনো একটা অংশকে আমাকে ধরে নিতে হবে। তো কোনটা ধরে নিব, সেই ধরে নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে কয়েকটা কন্ডিশন দেখতে হবে। সেটা হলো এই যে এখানে দেখো আমি দুইটা কন্ডিশন লিখে রাখছি, এই দুইটা কন্ডিশনকে মাথায় রেখে আমাদের ধরে নিতে হবে। প্রথমত হচ্ছে যেই ফাংশনের যে অংশটাকে ধরে নিব ওটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। আচ্ছা, যদি ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশন করে আমরা কি পাবো বলো তো? ডিফারেন্সিয়েশন করি কি আমরা জি অফ এক্স পাবো না? জি অফ এক্স, জি অফ এক্সটা কি গতদিনকে বলেছিলাম গ্রেডিয়েন্ট অফ এক্স, ঢাল। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে দেখো আমি এখানে দুটো কন্ডিশন লিখে রাখছি। অর্থাৎ অঙ্কে আমরা ফাংশনের যে অংশটাকে ধরে দিব তার ডিফারেন্সিয়েশন অ্যান্সারটা হলো জি অফ এক্স। ওই জি অফ এক্সটা আমাকে ফাংশনে এমন একটা অংশকে ধরে নিতে হবে যেন ওই ফাংশনের ডিফারেন্সিয়েশন অ্যান্সার অর্থাৎ জি অফ এক্স যার সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করব তার সাথে গুণ আকারে থাকবে অথবা তার সাথে ভাগ আকারে থাকবে। হয় গুণ আকারে থাকবে না ভাগ আকারে থাকবে। কোনটা? ফাংশনের যে অংশটাকে আমরা ধরে নিয়ে ডিফারেন্সিয়েশন করব, ডিফারেন্সিয়েশন করে যে জি অফ এক্স পাবো, সেই জি অফ এক্সটা ফাংশনে যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব তার সাথে গুণ আকারে থাকবে অথবা ভাগ আকারে থাকবে। তো ব্যাপারটা হচ্ছে এখানে যে জি অফ এক্স মানে আশা করি বুঝতে পারছো, যে অংশটাকে ধরে দেব তার ডিফারেন্সিয়েশনের অ্যান্সারটা হলো জি অফ এক্স। এনিওয়ে এই দুটো কন্ডিশনটা আশা করি বুঝতে পারছো। এবার কোন অংশটাকে, আমি যে বললাম যে কোনো একটা অংশকে ধরে নিতে হবে, যে কোনো বলতে কি আসলে কি যে কোনো না, একটা নির্দিষ্ট একটা অংশকে ধরে নিতে হবে। যে কোনো বলতে আমার ইচ্ছা মতো যে কোনো কিন্তু না, এর ভিতরে কোন অংশটাকে ধরে নিতে হবে তার জন্য আমি এখানে 6টা সিস্টেম লিখে রাখছি। এগুলো বোঝেন আশা করি বুঝলাম যে সেই সিস্টেমগুলো হচ্ছে আমরা এই সিস্টেমগুলো দেখব প্লাস এই অঙ্কগুলো করবো ইনশাল্লাহ। তো দেখি আমরা আগে থেকে সামনের দিকে দেখো, ফার্স্ট যে সিস্টেমটা এখানে আমরা লিখে রাখছি সেটা হচ্ছে, আমরা এখানে দেখো ফার্স্ট সিস্টেমটা যেটা লিখে রাখছি সেটা হলো সম্পূর্ণ হর হতে লব। অর্থাৎ আমাকে অঙ্কেতে প্রথমে যে জিনিসটা চিন্তা করতে হবে, আচ্ছা এটা বলার আগে একটু বলে নিই যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমাদের ধরে নেওয়ার ক্ষেত্রে দুই রকম অঙ্ক পাই আমরা। একটা হলো ফাংশনটা থাকে ভগ্নাংশ আকারে অথবা থাকে জাস্ট সরল আকারে। তো ফার্স্টে আমরা দেখব ভগ্নাংশ আকারে যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো কীভাবে করতে হয়। তো ভগ্নাংশ আকারে ফাংশনগুলোর ক্ষেত্রে দেখো আমরা সচরাচর জানি একটা ভগ্নাংশে উপরে থাকে লব, নিচে থাকে হলো হর। যেই অঙ্কটাকে আমাকে ইন্টিগ্রেশন করতে বলবে তার যে ভগ্নাংশ থাকবে, ওই ভগ্নাংশের প্রথমে আমরা হরের দিকে খেয়াল করব। হর প্রথমে দেখব যে সম্পূর্ণ হরকে আমরা ধরে নিয়ে জি অফ এক্সটা লব পাচ্ছে কিনা। যদি পাই তাহলে আমরা সম্পূর্ণ হরকেই ধরে নিব। কি ধরে নেব? যে কোনো একটা চলক হিসেবে ধরে নিব। আবারও বলি যে প্রথমে আমাদের যে অংশটাকে ইন্টিগ্রেশন করতে হবে তার ভগ্নাংশের হরের দিকে খেয়াল করব, দেখব যে ওই হরটাকে সম্পূর্ণ হরকে ধরে নিয়ে লব ডিফারেন্সিয়েশনের অ্যান্সার বা জি অফ এক্স, এখন থেকে আমার ভাষাটা আমি যেখানে জি অফ এক্স ইউজ করব বুঝে নিও যে ডিফারেন্সিয়েশন অ্যান্সার, যে আমরা হরকে সম্পূর্ণ হরকে প্রথমে আমরা ভগ্নাংশের হরের দিকে খেয়াল করব, ওই হরের সম্পূর্ণ হরকে আমরা
ডিফারেন্ট সম্পূর্ণ হরকে আমরা যদি ধরে নিই তাহলে জি অফ এক্স লব হয় কি না, যদি হয় তাহলে আমরা সম্পূর্ণ হরকে ধরে নিতে পারবো, আর যদি না হয় তাহলে সম্পূর্ণ হরকে ধরে নিতে পারবো না। তখন তুমি সেকেন্ড স্টেপে চলে যাবো। ফার্স্ট স্টেপ ফেল করলো, যদি ফার্স্ট স্টেপ পাস করে তাহলে ফার্স্ট স্টেপ দিয়ে করতে হবে তোমাকে অঙ্ক, আর যদি ফার্স্ট স্টেপ যদি ফেল করে তখন তোমাকে সেকেন্ড স্টেপে যেতে হবে। আংশিক হরকে ধরে নিতে হবে। আংশিক হর বলতে তোমাকে দেখতে হবে হরের ভিতরে যে অংশ আছে তার ভিতরে কোনো একটা অংশকে ধরে নিলে জি অফ এক্স লব পাওয়া যাচ্ছে কিনা, যদি যাই তাহলে আমাকে ওই অংশটাকে হরের ওই অংশটাকে ধরে নিতে হবে, অর্থাৎ হরের একটা অংশকে ধরে নিতে হবে আমাকে। এটা যদি পাস করলো তাহলে এটা দিয়ে করতে হবে অঙ্ক, আর যদি ফেল করে তাহলে থার্ড স্টেপে চলে যেতে হবে। হর দিয়ে দেখলে আমার হলো না, এখন চলে যেতে হবে লবে। দেখতে হবে লবকে ধরলে পারে জি অফ এক্স হর হয় কিনা, যদি হর হয় তাহলে লবকে ধরে নিতে হবে, আর যদি না হয় তাহলে আমাকে 4 নম্বর স্টেপে চলে যেতে হবে। যে এবার লবকে ধরে নিয়ে দেখি যে হর হলো না কিন্তু সম্পূর্ণ ফাংশনটা হয়েছে কিনা। লবকে ধরে নিয়েছো কিন্তু তুমি সম্পূর্ণ ফাংশনই পেয়ে গেছো, জি অফ এক্স এর ভ্যালু সম্পূর্ণ ফাংশনই পেয়ে গেছো, তাও হবে। অথবা দেখো যে হচ্ছে যে তুমি লবকে ধরে নিয়ে যে 5 নম্বর স্টেপে দেখো, 4 নম্বর স্টেপে যদি ফেল করো তাহলে 5 নম্বর স্টেপে যেতে হবে, যে লবকে ধরে নিয়ে এখানে যে জি অফ এক্স এর ভ্যালু কোনো ভগ্নাংশ আছে কিনা, যদি ভগ্নাংশ আসে তাহলে পরে ধরে নিতে হবে এটাকে, ওইভাবে আমাদের অঙ্ক করতে হবে। 5 নম্বর স্টেপে যখন ফেল করলো, যদি দেখো যে না কোন একটা 5 নম্বর স্টেপ ফেল করে বলতে যদি কোনো অঙ্কে যদি দেখা যায় লন আছে অথবা লগ আছে অথবা সি প্লাস লন অথবা সি প্লাস লগ, এই জাতীয় কোনো কিছু আছে কোনো একটা ভগ্নাংশের অঙ্কে, তাহলে নির্দ্বিধায় তোমাকে ওই লনটাকে ধরে নিতে হবে অথবা লগকে ধরে নিতে হবে অথবা সি প্লাস লন বা লগকে ধরে নিতে হবে। তখন আর এই 5টা কন্ডিশন দেখে তোমাকে খেয়াল করা লাগবে না। যদি কোনো একটা ভগ্নাংশে যদি দেখো লন আছে, জাস্ট লন আছে অথবা লগ আছে অথবা সি প্লাস লন অথবা সি প্লাস লগ আছে, এইগুলো থাকলে তাহলে তোমাকে লনকে ধরে নিতে হবে অথবা লগকে ধরে নিতে হবে অথবা সি প্লাস লন বা লগকে ধরে নিতে হবে। এই কন্ডিশনগুলো যদি বুঝে থাকো, এখন আমরা অঙ্কের দিকে চলে যাই, দেখি যে এই কন্ডিশনগুলো যদি ভালো করে না বুঝে থাকো তাও অঙ্কগুলো করতে যে আশা করি বুঝতে পারবো। তো দেখো ফার্স্ট অঙ্কটা দেখে আমরা খেয়াল করে দেখি। প্রথম অঙ্কটা 2x 1 প্লাস x স্কয়ার ইনটু dx। তো আমরা দেখতে পাচ্ছি এটা একটা ভগ্নাংশ আছে। আরেকটা কথা একটু বলে রাখি যে কোনো একটা অঙ্কে যদি কোনো ভগ্নাংশকে যদি কোনো একটা ফাংশন আছে যে ফাংশনটা ভগ্নাংশ তাকে ইন্টিগ্রেশন করতে দিয়েছে, তাহলে তোমাকে বুঝতে হবে যে কোনো একটা ভগ্নাংশের ফাংশন যদি থাকে তাহলে অধিকাংশ ক্ষেত্রেই জাস্ট ত্রিকোণমিতিক ক্যালকুলেশন ছাড়া অধিকাংশ ক্ষেত্রেই যে আমাদের ধরে নিয়ে অঙ্কগুলো করতে হবে। অধিকাংশ অঙ্কগুলোর ক্ষেত্রে বলা যেতে পারে প্রায় 85% অঙ্ক আমাদের ধরে নিতে করতে হবে। ত্রিকোণমিতিক ফাংশন থাকলেও মাঝে মাঝে আমাদের ধরে নিয়ে করতে হয়, যেমন আমাদের আছে এখানে বেশ কিছু ত্রিকোণমিতিক ফাংশনের অঙ্ক যেগুলো ভগ্নাংশ আছে আমাদেরকে ধরে নিয়ে করতে হবে। তো এনিওয়ে তাহলে ফার্স্টে দেখে, আর যদি দেখো যে 6টা কন্ডিশনের মধ্যে একটা ভগ্নাংশ আছে, এই 6টা কন্ডিশনের মধ্যে কোনো কিছু হচ্ছে না, তাহলে বুঝতে হবে এই অঙ্কটা ধরে নিয়ে হবে না, তোমাকে অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে অঙ্কটা করতে হবে। তো ফার্স্টে ধরে নিয়ে করতে যাবা না, আগে দেখবা যে হলো ভগ্নাংশ আছে বাট তার ভগ্নাংশ থাকা সত্ত্বেও কোনো একটা পদ্ধতি দিয়ে অন্য কোনো পদ্ধতি দিয়ে জাস্ট ইন্টিগ্রেশনের ফর্মুলা ইউজ করে অথবা ত্রিকোণমিতিক ক্যালকুলেশন করে অঙ্কটা করা যাচ্ছে কিনা, যদি না যায় তখন ধরে নিয়ে স্টেপে যেতে হবে যদি ভগ্নাংশ থাকে। তো আমরা দেখি এখানে যে অঙ্কটা আছে এটা যদি আমরা যদি না ধরে নিয়ে যদি অঙ্কটা করি তাহলে হয় না, অঙ্কটা করা যায় না, কোনোভাবে করা যায় না, কারণ এই টাইপের কোনো ইন্টিগ্রেশনের ফর্মুলা নাই। ইন্টিগ্রেশনের ফর্মুলা আছে হলো 1/1 + x² * dx = tan ইনভার্স x, বা এখানে 1 না থেকে জাস্ট dx, একই কথা। বাট উপরে 2x থাকার জন্য কোনো অঙ্ক নাই, এই ফর্মুলা নাই। এই ক্ষেত্রে দেখি আমরা এই 6টার মধ্যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে দেখি। ফার্স্ট যে স্টেপ ফলো করতে বলছি সেটা হলো সম্পূর্ণ হরকে ধরে নিতে হবে। তো দেখি সম্পূর্ণ হরকে ধরে নিয়ে আমরা জি অফ এক্স লব পাই কিনা। হ্যাঁ, অবশ্যই পাওয়া যাচ্ছে। 1 + x² কে যদি আমরা ধরে নিই তাহলে জি অফ এক্স এর ভ্যালু পাচ্ছি আমরা 2x। সো আমরা ধরে নিতে পারবো। কোনটা ধরে নেব? লব হর, সম্পূর্ণ হর। কি ধরে নেব? জেড ধরে নেব। একটা চলক ধরে নিচ্ছি আমরা, x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, বাট এখন আমরা জেড একটা চলক ধরে নিচ্ছি, কোনটা 1 + x² সমান। এখন কি করতে হবে? এবার এটা কি হচ্ছে জি অফ এক্স এর ভ্যালু বের করতে হবে এই জায়গা থেকে। কিভাবে? যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হচ্ছে তার সাপেক্ষে তোমাকে যেটাকে ধরে নিয়েছো তাকে ডিফারেন্সিয়েট করতে হবে। আমরা তাহলে উভয় দিকে হচ্ছে d/dx লাগাই, d/dx 1 + x² বা dz/dx = এটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় 2x। এটা হলো আমাদের জি অফ এক্স এর ভ্যালু। বা
dz সমান dx কে যদি এখানে গুণ করে দিই তাহলে কি থাকলো dx। আচ্ছা এই যে আমরা এখানে যে দুটো কন্ডিশন বলেছিলাম g অফ x ইনটু dx হতে হবে অথবা dx বাই g অফ x হতে হবে। দেখো তো আমরা এখানে কি পেয়েছি বলতো, g অফ x এর ভ্যালু কত পেয়েছিলাম 2x। আগে বলেছি যে অংশটাকে ধরে নিব তার অ্যানসারটাই হলো g অফ x। g অফ x এর ভ্যালু পেয়েছি আমরা 2x, এটাই হলো g অফ x। তাহলে g অফ x সমান আমরা পেয়েছি 2x, তাহলে g অফ x ইনটু dx আছে না। আচ্ছা এই যে এই কনসেপ্টটা হয়ে গেছে। যদি তুমি এই ছয়টা সিস্টেম যদি ফলো করো অটোমেটিক্যালি দেখবে এই দুইটা কন্ডিশন যে কোনো একটা মিলে যাবেই বাধ্য, যদি তুমি যদি 6টা সিস্টেম যদি ফলো করো। এনিওয়ে তাহলে এখন আসলে আমরা অঙ্কের দিকে চলে যাই যে 2x ইনটু dx, 2x ইনটু dx এর বদলে আমরা কি পেয়েছি dz। 1 প্লাস x স্কয়ার সমান আমরা কত ধরেছিলাম জাস্ট z। এর একটা ইন্টিগ্রেশন ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা কি? ফর্মুলাটা হলো dx বাই x ইকুয়াল টু ln x। তো এই জায়গায় তো z আছে, তাহলে আমাদের কি হবে বলতে এখানে ln z সাথে একটা কনস্ট্যান্ট ভ্যালু বলবে c। এখানে কিন্তু z রাখা যাবে না, এটা কিন্তু অ্যানসার হয়নি এখন পর্যন্ত। আমরা কিন্তু এইটার ইন্টিগ্রেশন করেছি z এর সাপেক্ষে করেছি, x এর সাপেক্ষে কিন্তু করিনি, কারণ dz আছে দেখো d এর সাথে যে থাকবে তার সাপেক্ষে কিন্তু ইন্টিগ্রেশন করা হচ্ছে। আমাকে অঙ্ক করতে বলেছে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, সো z রাখা যাবে না, z সমান যেটা ধরে নিয়েছো সেটা এখানে বসিয়ে দিতে হবে z এর স্থানে। ln 1 প্লাস x স্কয়ার প্লাস c। এক নম্বর অঙ্কটা কমপ্লিট হলো আমাদের। এখন চলে যাচ্ছে আমরা 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটা আছে হলো cos x 9 মাইনাস sin স্কয়ার x ইনটু dx। ফার্স্ট স্টেপ ফলো করে দিকে সম্পূর্ণ হর হতে লব না, সম্পূর্ণ হরকে যদি ধরে নিয়ে যায় g অফ x এর ভ্যালু লব পাওয়া যাচ্ছে না, সো ফার্স্ট স্টেপটা ফেল। সেকেন্ড স্টেপ দেখি আংশিক হর, দ্যাট মিন্স হরের ভিতর যে কোনো একটা অংশকে ধরে নিতে হবে। 9 কে ধরে নিলে এটা আমরা পাচ্ছি না, sin স্কয়ার x কে ধরে নিলে আমরা পাচ্ছি না। sin স্কয়ার x কে যদি ধরে নাও sin স্কয়ার x এর g অফ x এর ভ্যালু দ্যাট মিন্স ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা হলো 2 sin x ইনটু cos x, সো হচ্ছে না। বাট যদি শুধু sin x কে যদি ধরে নিই, sin স্কয়ার x না ধরে যদি শুধু sin x কে ধরে নিই তাহলে কিন্তু আমরা লবটা পেয়ে যাচ্ছি। সো আমরা ধরবো হলো এখানে z সমান sin x। উভয় দিকে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। একবারে লিখে দিচ্ছি, যদি একে যদি ডিফারেন্সিয়েশন করি cos x হয় বা dz সমান cos x ইনটু dx। cos x ইনটু dx এর বদলে আমরা লিখব হলো জাস্ট dz বা আর নিচে 9 মাইনাস sin সমান আমরা ধরেছিলাম কত z, সো z স্কয়ার বা এই জায়গা থেকে হলো dz 9 এর বদলে আমরা লিখব 3 স্কয়ার। জাস্ট একটা ফর্মুলা মেলানোর জন্য 9 এর বদলে আমরা 3 স্কয়ার লিখলাম। কোন ফর্মুলাটা একটু লিখে নিই। ফর্মুলাটা হলো ইন্টিগ্রেশন dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার সমান ফর্মুলাটা হলো 1/2a ln a প্লাস x বাই a মাইনাস x। এটা হলো আমাদের একটা ফর্মুলা। তো আমরা যেহেতু z এর সাপেক্ষে করছি তাই আমরা z ইউজ করব। এখানে দেখো তো এর ভ্যালু কত 3 আর x বলতে আমরা কি বলছি z। সো আমরা লিখব 1/2a, 2a মানে কত 3 ln a প্লাস z বাই a মাইনাস z প্লাস c। এখন কিছুই না, জাস্ট শুধু তোমাকে কি করতে হবে z এর ভ্যালুটা এখানে বসিয়ে দিতে হবে, বসিয়ে পড়া জানিয়ে দিলে আমরা শেষ। এনিওয়ে আমাদের 3 নম্বর অঙ্কটা কমপ্লিট হলো। এখন আমরা চলে যাচ্ছি 3 নম্বর অঙ্কটাতে। 3 নম্বর অঙ্কটা হলো cos টু দি পাওয়ার কিউব x root of sin x into dx। এই অঙ্কটার ক্ষেত্রে দেখি আমরা যে sin x কে যদি ধরে নিই আমরা cos কিউব x কিন্তু পাচ্ছি না, সম্পূর্ণ হরকে ধরে নিলে হচ্ছে না, আংশিক হরকে ধরে নিলে হচ্ছে না, মানে এখানে 6টা কন্ডিশনের মধ্যে কোনোটাই হবে না যদি এক লাইন যদি তুমি ক্যালকুলেশন না করে দাও। এই অঙ্কটার ক্ষেত্রে এক লাইন ত্রিভুজে ক্যালকুলেশন করে নিতে হবে।
তো দেখি cos কিউবিক x আছে, যদি আমরা যদি এখানে যদি এরকম ধরি ব্যাপারটাকে cos x ইনটু cos স্কয়ার x বাই dx রুট অফ r sin x, তারপরে যদি আমরা যদি এখানে যদি লিখি যে cos স্কয়ার x সমান আমরা জানি 1 মাইনাস sin স্কয়ার x বাই রুট অফ r sin x ইনটু dx। দেখি এবার দেখি ব্যাপারটা কি হয়। আচ্ছা sin x সমান যদি আমরা যদি ধরে নিতাম তাহলে কি হতো বলতো আমরা? sin x সমান যদি ধরে নিতাম, আচ্ছা সম্পূর্ণ হরকে যদি ধরে নাও, এবার দেখো ধরে নেওয়ার কন্ডিশনগুলোর মধ্যে কোনো কিছু হয় কিনা। সম্পূর্ণ হরকে ধরে নিলে হবে না, মানে যদি আগে যে সিস্টেম আমরা এই 6টা সিস্টেম যেগুলো বলেছি ওইগুলো যদি অ্যাপ্লাই করো তাহলে দেখা যাবে 2 নম্বর কন্ডিশনটা মিলছে। sin x কে যদি ধরে নাও তাহলে তুমি cos x পাচ্ছ। তাহলে আমরা ধরবো এখানে হলো z সমান sin x, বা এখন অনেকে এই জিনিসটা ভাবতে পারো যে আংশিক হরগুলো আমি কিন্তু আপনি বলেছেন লব পেতে হবে, বাট সম্পূর্ণ লব কিন্তু আপনি পাননি। হ্যাঁ সম্পূর্ণ লব পাইনি, বাট এই কন্ডিশনটা কিন্তু হবে, যেটাকে ধরে নিচ্ছ তার g অফ x এর সাথে যার সাথে ইন্টিগ্রেশন করছে সেটা গুণাকারে থাকতে হবে। দেখো তো sin x কে তুমি ধরে নিলে sin x এর g অফ x এর দ্যাট ইজ ডিফারেন্সিয়েশনের ভ্যালু কত? cos x এর সাথে dx গুণ অবস্থা আছে না, গুণ অবস্থা আছে, সো ধরে নিয়ে যাবে এটা। এটা হবে হলো cos x ডিফারেন্সিয়েশন করলে বা dz সমান cos x ইনটু dx। cos x ইনটু dx এটার বদলে আমরা লিখতে পারি, মানে জাস্ট একটা আমি লিখে দেখাই। ব্যাপারটা ছিল হচ্ছে এরকম sin স্কয়ার x ইনটু cos x ইনটু dx sin x। তো এটা এখানে থাকার অর্থ হলো এই জায়গায় থাকার অর্থ হতো, সো আমি লিখলাম না এটা cos x ইনটু dx এর বদলে আমরা লিখব dz, আর এখানে 1 মাইনাস sin স্কয়ার x মানে z স্কয়ার, কারণ আমরা z সমান sin x ধরে নিয়েছি, বাই রুট অফ আর z। আমার মনে হয় না এটুকু আমার সলিউশন করে দেওয়ার দরকার আছে, নিজেরাই এই অংশটা পারবা। এটা জাস্ট সিস্টেম করে তারপর আমি এক লাইন কন্ডিশন এই অঙ্কটা কমপ্লিট করে দিচ্ছি। সেটা হলো 1 বাই z স্কয়ার বাই রুট z ইনটু dz। এরপরে কি করতে হবে আমাকে? একবার dz বাই রুট z করতে হবে, আবার এটা সমান একবার এটা করতে হবে। আশা করি পারবা একটা, আমার মনে হয় না করে নেওয়ার দরকার আছে, আর তারপরেও কিছু স্টুডেন্ট হয়তো সমস্যা হয়ে যেতে পারে, তাই আর এক লাইন করে দিই dz বাই রুট z মাইনাস, এটাকে আমরা এইভাবে করে নিতে পারি z স্কয়ার, নিচে রুট থাকার অর্থ হলো z টু দি পাওয়ার হাফ, এই হাফটা উপরে যে এরকম হয়ে যায় 2 মাইনাস হাফ। আশা করি বুঝতে পারছো যে 2 মাইনাস হাফ। একবার এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন যদি করো ক্যালকুলেশন করতে পারবা 3/2। আমি একবার এখানে লিখে দিলাম যে 3/2। আশা করি বুঝছো এটা কিভাবে করলাম, 3/2 ইনটু dz। এবার আমার মনে হয় না আর করে নিয়ে দরকার আছে, এখানে x টু দি পাওয়ার n এর ফর্মুলা আর এখানে এর একটা ফর্মুলা আছে সরাসরি ইন্টিগ্রেশনে, আশা করি পারবা। এখন আমরা এখান থেকে দেখব হলো 4 নম্বর অঙ্কটা দেখব। 4 নম্বর অঙ্কটা হলো e টু দি পাওয়ার x 1 প্লাস e টু দি পাওয়ার 2x ইনটু dx। এই কন্ডিশনটা যদি ফলো করি তাহলে দেখা যায় 2 নম্বর স্টেপটা হয়। কেন? কারণ এই অঙ্কটাতে অ্যাকচুয়ালি আছে হচ্ছে এইভাবে, কারণ e টু দি পাওয়ার x তারপর আবার স্কয়ার, এর অর্থই হলো e টু দি পাওয়ার 2x, কারণ এটা আছে এর সাথে গুণ আকারে। ব্যাপারটা কিন্তু এরকম না, অনেকে এই জিনিস আর এই জিনিসকে এক করে নাও, মোটেও ব্যাপারটা এরকম না। এই অংশটা আর এটা সম্পূর্ণ আলাদা। ই এর উপর পাওয়ার x তার উপর আবার পাওয়ার 2, এটা দ্বারা বোঝায়, বাট এটা দ্বারা কিন্তু বোঝায় এই অংশটার উপরেই পাওয়ার, এই পুরো অংশটার উপরে পাওয়ার, বাট এটা দ্বারা কিন্তু বোঝাচ্ছে x এর উপর পাওয়ার। তো এটার ক্ষেত্রে যেটা হয় এই 2 এর সাথে এই পাওয়ারে গুণ হয়ে যাবে, এটাকে c টু দি পাওয়ার 2x হবে। এনিওয়ে
আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি হলো 2 নম্বর কন্ডিশনটা ফলো করে, সেটা হলো তাহলে z সমান আমরা ধরে নেব e⁻x, বা একবারে করে দিচ্ছি বুঝে নিও e⁻x ইনটু dz। সো dz 1 প্লাস z স্কয়ার, এটা সমান একবারে ফর্মুলা আছে tan ইনভার্স z প্লাস c, z এর বদলে আমরা লিখব e⁻x প্লাস c। এটাই হলো আমার অ্যান্সার। এখন আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে 5 নম্বর অঙ্কটাতে। 5 নম্বর অঙ্কটা হলো sin ইনভার্স x হোল স্কয়ার বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইনটু dx। তো এই অঙ্কটা ক্ষেত্রে দেখি ফার্স্ট কন্ডিশনটা ফলো করতে গিয়ে সম্পূর্ণ হরকে ধরে নিলে লব হচ্ছে না, অর্থাৎ ফার্স্ট এই দুইটা কন্ডিশনের মধ্যে কোনোটা হচ্ছে না, দ্যাট মিন্স লব আমরা পাচ্ছি না। 2 নম্বর কন্ডিশন আংশিক হরকে ধরে নিলে তাও হচ্ছে না। লবকে ধরে নিয়ে হর দেখি হয় কিনা, লবকে ধরে নিয়ে হর, লবকে যদি ধরে নাও sin ইনভার্স x আছে, sin ইনভার্স x সম্পূর্ণ অংশটাকে আবার ধরে নিলে কিন্তু এখানে হবে না, স্কয়ারকে ধরলে হবে না, জাস্ট sin ইনভার্স x। দেখি sin ইনভার্স x কে ধরে নিলে হয় কিনা, হ্যাঁ sin ইনভার্স x কে ধরে নিলে, লবকে ধরে নিলে কি পাবো, হর, হ্যাঁ পাচ্ছি, হর পাচ্ছি। সো আমরা লবকে ধরে নিব, z সমান sin ইনভার্স x, বা এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি x এর সাপেক্ষে তাহলে পাওয়া যায় 1/√1 - x স্কয়ার, বা dz সমান আমরা পাচ্ছি dx/1 - x স্কয়ার, এটা যে এখানে গুণ হয়ে গেল। সো আমরা লিখতে পারি dx বাই এই অংশ সমান dz, তার মানে এটা ভাগ এটা সমান dz আমরা লিখতে পারি। আর sin ইনভার্স x সমান আমরা কত জানি, z স্কয়ার, আর এটা ভাগ এটা সমান আমরা কি জানি, z। x টু দি পাওয়ার n এর ফর্মুলা আমরা ইউজ করব, x টু দি পাওয়ার n ইনটু dx, ফর্মুলা হচ্ছে x টু দি পাওয়ার n + 1 বাই n + 1। সেম z 2 + 1 বাই 2 + 1 + c, বা z³ ভাগ c, জাস্ট z সমান যেটা ধরে নিয়েছে সেটা আমরা এখানে বসাই দেব, বসানো শেষ। এই গেল আমাদের 5 নম্বর অঙ্ক। এবার আমরা যদি দেখি 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কটাতে হলো 2x tan ইনভার্স x স্কয়ার, তারপর আবার x³ 1 প্লাস x টু দি পাওয়ার 4। এটাকে আমরা ইন্টিগ্রেশন করতে হবে x এর সাপেক্ষে। ফার্স্ট স্টেপ ফেল করে, সেকেন্ড স্টেপ ফেল করে, থার্ড স্টেপ ফেল করে, বাট ফোর্থ স্টেপটা ফেল করে। 5th স্টেপটা দেখি হয় কিনা। লবকে যদি ধরে নিয়ে যায়, tan ইনভার্স x স্কয়ারকে যদি ধরে নিয়ে যাই, একটু ডিফারেন্সিয়েশন করে দেখো, এই 2x/1 + x টু দি পাওয়ার 4 হবে। সো মিলছে, লবকে ধরে নিলে ভগ্নাংশ, ভগ্নাংশ পাওয়া যাচ্ছে, 2x/1 x টু দি পাওয়ার 4 হচ্ছে tan ইনভার্স x স্কয়ারকে যদি ডিফারেন্সিয়েশন করে দেয়। সো আমরা ধরে নিব z সমান tan ইনভার্স x স্কয়ার dz ভাগ dx, x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করা যায় তাহলে পাওয়া যায় 1 প্লাস x টু দি পাওয়ার 4, আবার x স্কয়ারকে করলে পাওয়া যায় 2x। তাহলে আমরা কি লিখতে পারি এখন বলতো, tan ইনভার্স x স্কয়ার সমান আমরা কি ধরেছি, z এর উপর আবার কি 2x/1 প্লাস x টু দি পাওয়ার 4 সমান আমরা কি পেয়েছি, এই অংশটা এখানে গুণ করে দিতে হবে, dx into 2x/1 plus x to the power 4, 2x into dx/1 plus x to the power 4 সমান আমরা কত লিখব, dz। আমার মনে হয় না আর পড়া দরকার আছে, পারবা বাকিটুকু। এখন আমরা দেখি হলো পরবর্তী অঙ্কটা, 7 নম্বর অঙ্কটা। 7 নম্বর অঙ্কটাতে আছে হলো e to the power tan inverse x by 1 plus x square into dx। ফার্স্ট যে অঙ্কটা দেখছিলাম, ফার্স্ট স্টেপ ফলো করে ফেল করে, সেকেন্ড স্টেপ ফেল করে, থার্ডটা ফোর্থটা এগুলো ফেল করে, সরি থার্ডটা ফেল করে, বাট ফোর্থটা মিলে যায়। এখানে কিভাবে, লবকে ধরে নিলে সম্পূর্ণ ফাংশনই পাওয়া যাচ্ছে। কিভাবে দেখো, তুমি লবকে ধরে নাও e টু দি পাওয়ার tan ইনভার্স x কে যদি আমরা ধরে নিই, তাহলে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি x এর সাপেক্ষে, তাহলে e টু দি পাওয়ার tan ইনভার্স x বাই 1 প্লাস x স্কয়ার হয়। সো আমরা এখান থেকে বলতে পারি dz সমান e টু দি পাওয়ার tan ইনভার্স x ইনটু dx বাই 1 প্লাস x স্কয়ার। তার মানে আমরা দেখছি সম্পূর্ণ ফাংশনটাই হয়ে যাচ্ছে। তাহলে আর কি, এই পুরো অংশ সমান আমরা কি পেয়েছি, dz। তাহলে dz লিখে দিই,
1 ইন্টু ডিএক্স সমান শুধু এক্স, 1 ইন্টু ডিজেড সমান হবে শুধু জেড প্লাস সি, জেড সমান যেটা ধরে নিয়েছে সেটা বসাই দেবো, জাস্ট বসে না বসে। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে আরেকটা জিনিস বলি, তাহলে একবার 8 নম্বর অঙ্কটা হয়ে যাবে। সেটা হলো এক্সাম্পল হিসেবে বললাম, মনে করো এখানে ছিল 5, এখানে যদি 5 থাকে তাহলে ডিফারেন্সিয়েশন কি হবে বলতো? এটা হবে না, e টু দি পাওয়ার 5 tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করে এটা হবে যে e টু দি পাওয়ার 5 tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে ফার্স্টে e এর কাজ e টু দি পাওয়ার 5 tan ইনভার্স x, e বেরিয়ে গেল, এবার 5 tan ইনভার্স x, 5 tan ইনভার্স x কে যদি ডিফারেন্সিয়েট করা যায় তো 5 বাই 1 প্লাস x স্কয়ার পাওয়া যায়। দ্যাট মিন্স এর সমগ্র অংশ সমান কত হবে বলতো? এখানে 5 ইনটু e টু দি পাওয়ার tan ইনভার্স x, এটা হবে না, এই অংশটা হবে। তো যদি কখনো এইভাবে যদি দেখো যে এখানে একটা 5 আছে বা কোনো একটা অংশ আছে, বা আগের অঙ্কগুলোর ক্ষেত্রেও যে ডিফারেন্সিয়েশন করে দেখা যাচ্ছে যে আমরা এখানে যে কন্ডিশনগুলো বলেছি সব কন্ডিশনগুলো ফলো করছে, বাট একটা কনস্ট্যান্ট ভ্যালু নতুন করে আসছে, যে কনস্ট্যান্ট ভ্যালুটা নতুন করে আসছে তার জন্য কোনো সমস্যা নাই, সেই অংশের জন্য এই কন্ডিশনগুলো কখনো ফেল করবে না। সেইগুলোর ক্ষেত্রে কী করতে হবে, যে কনস্ট্যান্ট ভ্যালুটা আসবে সেই কনস্ট্যান্ট ভ্যালুটাকে কিচ্ছু না, জাস্ট এখানে 5 ছিল, তুমি এক কাজ করো, এই যে এখানে 5 ছিল, 5টাকে ভাগ করে দাও, ডিজেড ভাগ 5, ডিএক্সটাকে এই দিকে নিয়ে আসলাম। অনেকে বুঝতে হয়তো সমস্যা পড়ে যাচ্ছে, আমি একটু লিখে করি এখানে যে আমরা এটাকে এই আমরা 8 নম্বর অঙ্কটা সলিউশন করছি, ডিজেড বাই ডিএক্স। এগুলো এই কথা কিন্তু আগের অঙ্কগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। আমি আরেকটা অঙ্ক বানিয়ে বলবো ইনশাল্লাহ। এটাকে যদি ডিফারেন্সিয়েট করা যায় তাহলে হয় 5 e টু দি পাওয়ার 5 tan ইনভার্স x, বা আমার কিন্তু এই জায়গায় কিন্তু আছে দেখো 5 কিন্তু নাই এখানে, তুমি কয়েকটা কাজ করতে পারো এখানে। এক নম্বর কাজটা হলো ডিজেড 5 e টু দি পাওয়ার 5 tan ইনভার্স x ইনটু dx, আমাকে যদি এই সরি নিচে আমি এখানে ভুল লিখেছি, নিচে আরো একটা 1 প্লাস x স্কয়ার হবে। আমি যদি এখানে যদি এইভাবে যদি লিখি যে 5 e টু দি পাওয়ার 5 tan ইনভার্স x বাই 1 প্লাস x স্কয়ার ইনটু dx, এই dxটা এদিকে এসে গুণ করে দিলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পুরো অংশ সমান dz লিখতে হলে এখানে একটা 5 দরকার। তো 5 যদি দরকার হয় নতুন কোনো কিছু আনতে হলে ইন্টিগ্রেশনের বাইরে গুণ করে দিবা, কারণ আমরা জানি এই অংশটা ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে এসে কাটাকাটি হয়ে যাবে। এটাও করতে পারো, অথবা একটা কাজ করতে পারো যে এই 5টা সরাসরি তুমি এখানে ভাগ করে দাও, তাহলে আমরা এই পুরো অংশ সমান লিখেই দিতে পারি, মানে এই জায়গায় হয় নতুন করে 5 নিয়ে বাইরে একটা 5 নিয়ে নাও, অথবা তুমি এখানে কোনো 5টা না নিয়ে এই যে 5টা ছিল সেই 5টাকে ভাগ করে দাও। যদি ভাগ করে দেওয়া হয় তাহলে আমরা লিখতে পারি এই পুরো অংশ সমান dz ভাগ 5, এই পুরো অংশ সমান আমরা লিখতে পারি dz ভাগ 5, এই যে 5টা এমনি বাইরে চলে আসতে পারে। আশা করি বুঝছো। এই জিনিসটাকে আরেকটু ভালো করে বোঝানোর জন্য আমি একটা অঙ্ক নিই, সেটা হলো মনে করো এই একটা অঙ্ক ছিল রুট অফ 1 মাইনাস x স্কয়ার। তো আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কটাতে সম্পূর্ণ মানে ফার্স্ট অংশটা ফলো করছে না, বাট সেকেন্ড অংশটা ফলো করতো যদি এখানে একটা -2 থাকতো, কারণ যে সরি এটা হলো ফার্স্ট অংশটাকে এখানে হচ্ছে আমাদের ফলো করছে না, ফার্স্ট অংশটাকে ফলো করতো যদি আমার কি হতো, এই অঙ্কটাতে যদি এখানে একটা 2 থাকতো, -2 থাকতো, তাহলে ফার্স্ট অংশটাকে এটা ফলো করতো। কিভাবে? আমরা রুট 1 মাইনাস x স্কয়ারকে যদি ধরে নিই তাহলে কি হতো বলতো, যদি পুরো মানে সম্পূর্ণ হরকে যদি ধরে নিতাম তাহলে তার অ্যান্সারটা হলো এরকম যে, আচ্ছা আমি এখানে আরেকটা জিনিস লিখতে ভুলে গেছি, সম্পূর্ণ হর ধরে লব বা সম্পূর্ণ ফাংশন এটা হতে পারে, হ্যাঁ এটা লিখতে ভুলে গেছি। এই আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যদি সম্পূর্ণ রুট অফ 1 মাইনাস x স্কয়ারকে যদি ধরে নিই তাহলে আমরা দেখছি যে তার অ্যান্সার পাওয়া যায় হচ্ছে এরকম, মানে ডিফারেন্সিয়েশনের অ্যান্সার পাওয়া যায় হচ্ছে এরকম -1 মাইনাস x স্কয়ার। সেই ক্ষেত্রে কি করব আমরা, এই জায়গাতে একটা -2 দরকার,
তখন তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে দুইটা কন্ডিশন ফলো করতে পারো। একটু আগে যেটা দেখলাম, নতুন করে তুমি দেখছো যে ধরে নেওয়ার জন্য এখানে কোনো একটা নতুন কোনো সংখ্যা আনতে হবে বা কোনো একটা চিহ্ন আনতে হবে, প্লাস মাইনাস কোনো চিহ্ন আনতে হবে। তাহলে সেটাকে তুমি কি করতে পারো, যেটা দরকার এখানে সে অংশটা যদি গুণ করতে হয় তাহলে ইন্টিগ্রেশনের বাইরে ভাগ করে দিবা, আর যদি ভাগ করতে হয় তাহলে ইন্টিগ্রেশনের বাইরে গুণ করে দিবা। আমরা দেখছি যে এখানে নতুন করে একটা -2 গুণ করতে হচ্ছে, তাই আমরা কি করব, -2 ভাগ করে দিব। -2 ভাগ করা আর হচ্ছে -1/2 রাখা একই কথা, -1/2 -2x √1 - x²। এবার কিন্তু আর এই অঙ্কটা ক্ষেত্রে খুব সমস্যা হবে না। এই অঙ্কটা ক্ষেত্রে তুমি হচ্ছে যদি এইভাবে যদি ধরে নাও যে z সমান √1 - x², এটাকে যদি তুমি x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে -2x/1 - x², বা পরের লাইনে যে পেলে dz -2x √1 - x² dx। অথবা তুমি এমনটা আরেকটা কাজ করে করতে পারতাম, আমি কোন কিছু লিখবো না, যদি কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু নতুন করে দরকার থাকে থাক, কোনো সমস্যা নেই। আমরা কি করবো এখান থেকে এই -2টাকে কি করব, ভাগ করে দেবো, এখানে dz এর সাথে ভাগ করে দেবো -2, তার মানে কি থাকলো এখানে 1 - x² dx। এখন আমার আমি যদি দেখি যে এই পুরো অংশটা সমানই হচ্ছে dz/-2, একই হবে কথাটা, পরে জানি যে 1/-2 কমন চলে আসলো, জাস্ট dz থাকলো। এনিওয়ে, এখন আমরা চলে যাচ্ছি 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কটা দেখো যে ইন্টিগ্রেশন dx x1 প্লাস ln x। একটু আগে বললাম যদি কোনো লন থাকে অথবা লগ থাকে অথবা c প্লাস লন বা লগ থাকে, তখন আর আমার ইচ্ছা আগের পাঁচটা কন্ডিশন ফলো করার দরকারই নাই। আমরা কি করব, যদি শুধু লন থাকে ভগ্নাংশের ভিতরে তাহলে শুধু লগ ধরে নিব, যদি শুধু লগ থাকে তাহলে শুধু লগ ধরে নিব। কিন্তু যদি c প্লাস লন অথবা c প্লাস লগ থাকে তাহলে এই পুরো অংশটাকে ধরে নিতে হবে। c মানে হলো যে কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু, যেমন 1 একটা কনস্ট্যান্ট ভ্যালু। সো আমাকে এখানে কি করতে হবে, পুরো অংশটাকে মানে 1 প্লাস ln x কে ধরে নিতে হবে। 1 প্লাস ln x কে আমরা z ধরে নেব, বা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে পাই 1/x, বা dz সমান dx/x। dx/x সমান আমরা লিখতে পারি dz, আর 1 প্লাস ln x সমান লিখতে পারি ln z। এখন আমাকে কি করতে হবে, জাস্ট যেটা সমান আমরা z ধরে দিয়েছি সেটা এখানে বসিয়ে দিতে হবে, বসানো অবশেষ। এখন আমরা দেখি এই অঙ্কটা, আশা করি বুঝে গেছো 6 নম্বর কন্ডিশন অনুসারে হবে যে আমরা দেখছি। এখন 10 নম্বর অঙ্কটা, ইন্টিগ্রেশন 1/x cos ln x। এটা একটা ভগ্নাংশ, যেহেতু ln x আছে আমরা ln x ধরে নেব। z সমান ln x বা dz/dx সমান 1/x, বা জাস্ট dz dx/x। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে cos ln x সমান আমরা ধরে নিয়েছি কি z, dx/x সমান আমরা লিখব হলো dz। মনে হয় না করে দেওয়া দরকার। এনিওয়ে, ভগ্নাংশ ধরে নেওয়ার অঙ্ক শেষ। এখন আমরা দেখব ভগ্নাংশ বাদে অঙ্ক। এই যে দেখো 11 নম্বর একটা অঙ্ক আমরা লিখে রাখছি, এটা ভগ্নাংশ বাদে, বাট এটাকে ধরে নিয়ে করতে হবে, তাহলে অঙ্কটা হবে না। তো দেখি এটা ধরে নেওয়ার জন্য কিভাবে কি করা যায়। দেখো যদি sin x কে যদি আমরা ধরে নিই তাহলে এই কন্ডিশনটা কিন্তু হচ্ছে gx g of x dx। sin x কে ধরে নিলে আমরা cos x পাচ্ছি, cos x dx। সো আমরা ধরে নিতে পারি। যদি কোনো ভগ্নাংশ না থাকে তখন দেখতে হবে এই দুটো কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশনে পড়ার জন্য কোনটা ধরে নিতে হবে। যদি ভগ্নাংশ না থাকে তবে দেখছি sin x কে ধরে নিলে আমাদের ফার্স্ট কন্ডিশনটা মিলছে। তো sin x কে যদি ধরে নিই z সমান sin x, বা dz/dx সমান cos x, বা dz সমান cos x dx। তাহলে আমরা লিখতে পারি sin⁷x এর বদলে z⁷ cos x dx এর বদলে লিখতে পারি dz। আমরা মনে হয় না করে দিতে দরকার সংখ্যাটা।
এই হলো মোটামুটি আমাদের ধরনের অঙ্ক। আশা করি এর পরবর্তীতে যে ধরনের যে অঙ্কগুলো আছে এগুলো ছাড়াও আরও যে ধরনের অঙ্ক আছে এর পরবর্তীতে আমরা করে দেওয়া লাগবে না, তোমরা নিজেরাই পারবা। তো আজকের ক্লাস এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা নির্দিষ্ট যোগজের উপরে বেশ কিছু ক্লাস করবো ইনশাল্লাহ। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।